স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলার পরিস্থিতি, তবে জনমনে আতঙ্ক পুরোপুরি কাটেনি। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, বাড়িতে শোকের মাতম। এবং চাঁদপুরে ইলিশের আমদানি কম, এবার ভারতে রপ্তানি সম্ভব নয় মত ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সহিংসতার পর ৩ পার্বত্য জেলা আজ শান্ত, তবে জনমনে আতঙ্ক পুরোপুরি কাটেনি। সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনা ও পুলিশ পাহারায় গন্তব্যে পৌঁছেছে। সহিংসতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে পাহাড়ি জেলা রাঙামাটি। সংঘর্ষের পর যে আতঙ্ক তৈরি হয়েছে পাহাড়ি বাঙালিদের মধ্যে, সেটিও কমতে শুরু করেছে। হাটবাজারগুলোতে আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে। দোকানপাট, অফিস, আদালতে মানুষের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। সব রুটে যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে। মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য আজকে থেকে বের হচ্ছি। ঘটনার পরে প্রায় 2-3 দিন বের হয়নি, আজ প্রয়োজনে বের হয়েছি, বাজারে এসেছি। মোটামুটি আজকে কিছু মানুষ পাইছে, যাইলে কিছু হয়েছে। যারা গুড়ি করে, যারা এই শুরু সামনে নিয়ে আসছে, এটা আমাদের পাহাড়ি বাঙালি কারোর জন্য কাম্য না। রাঙামাটি জেলা প্রশাসক জানায়, স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখার জন্য যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে। সার্বক্ষণিক আমরা মনিটরিং মধ্যে রেখেছি, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত তালিকাটাও আমরা করেছি, সেটাও আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। 3 দিন আটকে থাকার পর পর্যটকরা সাজেক থেকে ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় মঙ্গলবার সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 112টি পিকআপ, জিপ, 23টি সিএনজি রওনা হয়। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন অনেক পর্যটক। সকালবেলা আজকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে যাইতেছি। 72 ঘন্টা অবরোধের পরে আজকে গাড়ি চলাচল শুরু হয়েছে। চালকরা এবং পর্যটকরা নিরাপত্তাতে ওনারা খুশিতে আছেন। খাগড়াছড়িতে জনজীবনের স্বস্তি ফিরে আসতে শুরু করেছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এবার পাহাড়ের অবস্থা জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। মিশু, সব রুটে কি যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, আর সব মিলিয়ে রাঙামাটির জনজীবনে কতটা স্বস্তি ফিরেছে? হ্যাঁ আফরিন, আর শুক্রবারের যে সহিংসতা রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে, তারপর থেকে আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাঙামাটির সকল রোডে যান চলাচল শুরু হয়েছে, পাশাপাশি নৌযান চলাচলও শুরু হয়েছে। গতকাল আজ সকাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর ডাকা যে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি, সেটা শেষ হয়, যার পর থেকে মূলত সকল রুটে যান চলাচল স্বাভাবিক হয় এবং নৌযান চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি রাঙামাটির বিভিন্ন বাজার ঘুরে দেখেছি আমরা, সেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বাজার করছে, পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষ তার নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে আজ সকাল থেকে, সেটি আমরা দেখেছি। রাঙামাটি, আপনারা জানেন যে অবরোধের কারণে সাজেকে 4 দিন ধরে পর্যটক আটকা ছিল। 4 দিন পর আজ সকালে থেকে পর্যটকরা সাজেক থেকে বেরিয়ে এসেছে। আজ সকাল 7টায় তারা সেখান থেকে রওনা দেয় সেনাবাহিনীর এসকর্টের মাধ্যমে। সকাল 10টার কিছুটা পর তারা খাগড়াছড়ি সদরে এসে পৌঁছায়, যার পর থেকে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ গন্তব্যে সেখান থেকেই চলে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আজ একটি আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে। সেখানে রাঙামাটির সাজেকে আগামী 3 দিন, অর্থাৎ আজ থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন রাঙামাটির জেলা প্রশাসক পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছেন। তিনি আমাদের জানিয়েছেন রাঙামাটিতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় তিনি মূলত সাজেকে পর্যটকদের যেতে নিরাশিত করেছেন।
এছাড়াও রাঙামাটির স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে জনমনে যে আতঙ্কটি ছিল সে আতঙ্কটি কেটে উঠতে আরও কিছুটা দিন সময় লাগতে পারে। তবে আর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় তাহলে রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে। রাঙামাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙামাটির পুলিশ সুপার আমাদের জানিয়েছেন রাঙামাটির শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে রাঙামাটি শহর জুড়ে। রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুরেছি আমরা, সেখানে দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। তবে শিক্ষকরা আমাদের জানিয়েছেন যদি আর কয়েকদিন যায় তাহলে জনমনে স্বস্তি আসবে, তখনই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক হবে এবং রাঙামাটির যে সম্প্রীতি সমাবেশগুলো হয়েছে তার একটি কার্যকর প্রভাব আমরা পড়তে দেখেছি। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন মিশুদে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিউ ইয়র্কের JF কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোমবার স্থানীয় সময় রাত 10:15টায়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চার্জ দ্য অ্যাফেয়ার্স DM সালাউদ্দিন মাহমুদ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধান উপদেষ্টা যান গ্র্যান্ড হায়াত হোটেলে। নিউ ইয়র্কে অবস্থানকালে এই হোটেলে তিনি ও তার সফর সঙ্গীরা থাকবেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে S জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ। বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বলেন, তার মিশন সম্পন্ন করতে পাশে থাকবে সেনাবাহিনী। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তারা NIDর কোনো সুবিধা নিতে পারবেন না। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ NIDতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। এছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন। তারা কিভাবে মিথ্যা তথ্য দিয়ে NID কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশনের NID শাখা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের চিকিৎসক দল। তারা ওয়ার্ড ও ICUতে ভর্তি রোগী এবং যারা হাসপাতাল ছেড়েছেন তাদের সাথেও কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ সফর করছে চীনের 10 সদস্যের একটি চিকিৎসক দল। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে তারা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এছাড়াও দেশের চিকিৎসার অবকাঠামো পরিদর্শন করেন। পরে তারা জানান, আহত রোগীদের সমস্ত তথ্য নিয়েছেন। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ওনারা এই রোগীগুলোকে নিয়ে কি করবেন, কি প্ল্যান করবেন, কাকে নিয়ে কি প্ল্যান করবেন সেটা ওনারা বসবেন। আমাদের যে লজিস্টিক সাপোর্ট বা যন্ত্রপাতি সাপোর্ট যদি লাগে
আমরা যেন ইন রাইটিং তাদেরকে জানাই, তাহলে আমাদের ডিজি হেলথের মাধ্যমে ওনারা লিস্টটা পেলে হয়তো ওই সাপোর্টটা ওনারা দিবেন। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ভোর রাতে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়ায় ডাকাতদের ছুরির আঘাতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম সরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। সকাল 10:30টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ 6 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিমের জানাজা আসরের নামাজের পর টাঙ্গাইলে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এর আগে তানজিমের মরদেহ হেলিকপ্টারে টাঙ্গাইলে পৌঁছায়। টাঙ্গাইল সদরের করটিয়ায় নিহতের বাড়িতে এখন চলছে শোকের মাতম। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। জানাজার পর বেওয়ালি কবরস্থানে তাকে দাফন করা হবে। ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে কি দিয়ে কি হলো, কি করলো, এগুলা বিচারের আওতায় এনে আমার ছেলের সুষ্ঠু বিচার করতে হবে। আমি এটা চাই তত্ত্বাবধায়কের সরকারের মাধ্যমে। পরশুদিন কথা হয়েছিল, পরশুদিন ফোন দিয়েছিল, আমার বললো যে কি আব্বু খাইছো, খাওয়া দাওয়া করছো? বললো হ্যাঁ খাওয়া দাওয়া করছি, এখন শুইতেছি। পরে জিজ্ঞাসা করলাম বাবা তুমি খাইছো? বললো হ্যাঁ খাইছি। কি খাইছো? ভাত খাইছো? কি দিয়ে খাইছো? বললো যে মাংস দিয়ে ভাত খাইছো। ও আমাদের ব্যক্তিগত লাইফেও খুবই বাচ্চা পোলাপের মধ্যে ছিল। আর মাত্র 22 বছর বয়স, আর মাত্র লাইফ শুরু। ও 13 তারিখে কমান্ডো ট্রেনিংয়ে যাওয়ার কথা, ডিসেম্বরে ক্যাপ্টেন হওয়ার কথা, অর্থাৎ লাইফ মাত্র শুরু। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকাল 7টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন নুরুল হারুনের আদালত। এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে হত্যা মামলায় তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফজলে করিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে আদালতে বিক্ষোভ করেন রাউজানের বাসিন্দারা। চাঁদপুরের বাজারগুলোতে আমদানি কমলেও দেশ বিদেশে চাহিদা বাড়ছে রূপালী ইলিশের। তাই এবার রেকর্ড চড়া দামে বিক্রি হচ্ছে এই মাছ। ব্যবসায়ীরা বলছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি সম্ভব নয়। ইলিশের বাড়ি চাঁদপুর। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ইলিশ কিনতে মৎস্য ব্যবসায়ীরা ভিড় করেন চাঁদপুরের বড় স্টেশনে। কিন্তু ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনায় ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। এমনকি হাতিয়া, সন্দ্বীপ সহ সাগর উপকূলীয় এলাকা থেকেও আসছে না ইলিশ বোঝাই ফিশিং বোটগুলো। তাই বছরের শুরু থেকেই এই বাজারে মাছের আমদানি অনেক কম। গত বছরের এই সময়ে প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ আমদানি হলেও বর্তমানে প্রতিদিন মাত্র 500 থেকে 700 মন ইলিশ আসছে। মাছের দাম অনেক বেশি। এত বেশি মাছের দাম হলে আমাদের সকলের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে। এটা সম্ভব না। বিস্তার করে ভারতের এই চিন্তা ভাবনা করছে। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকা। 700-800 গ্রামের প্রতিটি 1500 টাকা। আধা কেজি ওজনের প্রতি কেজি ইলিশ 1000 টাকা। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণার পর প্রতি কেজিতে দাম বেড়েছে 100 টাকা। আমরা ব্যবসায়ীরা হতাশ যে চাঁদপুরের যে অরিজিনাল যে পদ্মার ইলিশ, সেই পদ্মার ইলিশটা চাঁদপুরে অত্যন্ত অনেক কম। এই মাছটা এখন আর আসতেছে না আমাদের ঘাটে। ইন্ডিয়াতে ঘোষণা হয়েছে 3000 টন মাছ যাবে, আর তারপর থেকে এলসি মাছ টানা হচ্ছে, এলসি মাছ দিচ্ছে, এজন্য আমাদের বাজারে মাছের দামটা বেড়ে গেছে।
ভারতে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা থাকলেও দাম আর বাড়বে না বলে জানান মৎস্য ব্যবসায়ী সমিতি। কিন্তু সেই পরিমাণ আসলে মাছের আমদানি নাই, নদীতে বা সাগরেই মাছ নাই, যার জন্য রেট বেশি। কোনো রপ্তানি বা কোনো কারণে রেটটা বাড়ে না। 3000 টন মাছ আমাদের না, চাঁদপুর থেকে সম্ভব না, কারণ চাঁদপুর সেই আগের জোয়ার নাই। আগামী 13 অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরা বন্ধ থাকবে। দীপ্ত, বার্তা কক্ষ। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম, এতে সন্তুষ্টির কিছু নেই, সংক্রমণ হচ্ছে এটাই চিন্তার বিষয়। এমনটাই মত দিয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। সকালে পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভা সাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি। বলেন, ডেঙ্গু বাড়লে যেমন সবাই হইচই করেন, তেমনি রোধেও গোড়া থেকেই পদক্ষেপ নিতে হবে, এতে সংক্রমণ হ্রাস পাবে। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখন আমরা লাফালাফি করি, হইচই করি, নানা রকমের কার্যকলাপ দেখাই পাবলিকের কাছে। কিন্তু যদি গোড়া থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হই, তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা, সংক্রামকটা কমবে। মৃত্যুর সংখ্যা কম সেটা কোনো কমপ্লাসেন্সির বিষয় না, এটা আল্লাহর রহমত যে মৃত্যুর সংখ্যা কম। কিন্তু সংক্রামক যে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়, ওইদিকে আমাদের বেশি নজর দিতে হবে। আশুলিয়ায় আজ 55টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে শ্রম আইনের 13 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে 46টি কারখানা এবং 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্প পুলিশ জানিয়েছে 55টি বাদে শিল্পাঞ্চলের বাকি সব কারখানাগুলোতে শ্রমিকরা সকাল 8টা থেকে কাজে যোগ দিয়েছে। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রিমান্ডের আবেদন জানিয়ে আজ তাদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা। চীনের 11তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা মেঘনা কন্যা। একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ওয়ান্দা প্লাজা সিনেমা হলে প্রদর্শিত হয়েছে এই সিনেমাটি। আমার দোষ নাই। বাংলাদেশ কাঁপিয়ে এবার বিশ্ব দরবারে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা মেঘনা কন্যা। চীনের 11তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল মেঘনা কন্যা। একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ওয়ান্দা প্লাজা সিনেমা হলে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। 21 সেপ্টেম্বর চীনের শানসি প্রদেশের সিয়ানে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য সিল্ক রোড বিশ্বকে সংযুক্ত করে, চাংআন নগরীটি আলো ছায়ায় জ্বলে। চীনা দর্শকরা প্রথমবারের মতো সিনেমা হলে বাংলাদেশের চলচ্চিত্র উপভোগ করেছে। সিনেমাটির পটভূমি দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করেছে। প্রথমে ভেবেছিলাম সিনেমাটি ভারতীয়, কারণ তাদের ভাষা, পোশাক এবং জীবনযাপনের অভ্যাসের অনেক মিল আছে। আমি মনে করি রেশম পথ চলচ্চিত্র উৎসব খুব ভালো। রেশম পথের মাধ্যমে চীনের পণ্য বিদেশে যায়, বিদেশি পণ্য চীনে আসে। চলচ্চিত্রের ক্ষেত্রেও তাই হয়। আমরা এর মাধ্যমে পরস্পরের কাছ থেকে শিখতে পারি। সিনেমার পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তী দাস সৌমি, সাজ্জাদ হোসেন সহ অনেকে। চলতি বছর গোল্ডেন সিল্ক রোড পুরস্কার প্রতিযোগিতায় বিশ্বের 136টি দেশ এবং অঞ্চল থেকে 2065টি চলচ্চিত্র অংশগ্রহণ করেছে, যা নতুন রেকর্ড। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
শেয়ার কারসাজির অভিযোগে আরও ৩ বছর আগেই সাকিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার বিএসইসির ৯২৩তম সভায় তাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সভায় বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির সঙ্গে যুক্ত সাকিব। বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 খেলতে সেখানে আছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আসন্ন বিশ্বকাপের মূল পর্বে জয় পাওয়াই প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জয় দিয়ে আসর শুরু করতে পারলে সেমিফাইনাল নিয়ে ভাবতে চান তিনি। মঙ্গলবার মিরপুরে বিশ্বকাপ যাত্রার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধিনায়ক। নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। 10 বছর আগে দেশের মাটিতে আসর বসায় বিশ্বকাপে ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা, তবে এরপর আর বিশ্বকাপে সে স্বাদ পাওয়া হয়নি বাঘিনীদের। ভেন্যু বদলে গেলেও লক্ষ্যটা বদলায়নি বাংলাদেশের। মূল পর্বে জয় পাওয়াই নিজেদের প্রথম লক্ষ্য বলে জানালেন বাংলাদেশের অধিনায়ক। আমি নিজেও 4টা ওয়ার্ল্ড কাপ খেলছি, এখন পর্যন্ত একটা ম্যাচ উইন করতে পারিনি। সো ডেফিনেটলি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি প্রথমত টার্গেট থাকবে টিমের জন্য, যেন যেই লম্বা সময় ধরে যেটার আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। এবারে দলটা তারুণ্য নির্ভর, তারপরও স্কোয়াডের উপর পূর্ণ আস্থা রেখেই বড় স্বপ্ন অধিনায়কের। এক্সপিরিয়েন্স ম্যাটার করে ডেফিনেটলি, বাট যারা আছেন আমি তাদের প্রতিও ফেথ রাখতেছি, কারণ তারা অবশ্যই কিছু করেছেন বিধায় আজকে টিমে আছে এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছেন। অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। 2 বছর ধরে দায়িত্বে থাকা কোচের স্বপ্নটা আরো বড়। তিনি বিশ্বাস করেন সবই সম্ভব জ্যোতি, নাহিদা, মারুফাদের পক্ষে। আমি বিশ্বাস করি এই দলটার সামর্থ্য আছে। নিজেদের সেরা ক্রিকেটটা খেললে তারা আসরে শেষ পর্যন্ত নিজেদের নিয়ে যেতে পারবে। 3 অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচই হবে নিগার সুলতানা জ্যোতির 100তম টি-20 ম্যাচ। তাই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান ক্রিকেটাররা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলার পরিস্থিতি, তবে জনমনে আতঙ্ক পুরোপুরি কাটেনি। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, বাড়িতে শোকের মাতম। এবং চাঁদপুরে ইলিশের আমদানি কম, এবার ভারতে রপ্তানি সম্ভব নয় মত ব্যবসায়ীদের। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।